ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শিমুল মুসলিশ। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় অভিযুক্ত শেখ হাসিনা ও সাম্প্রতিক বিষয়। এই বিষয়ে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাদের সাথে পরিচিত হওয়ার আগে আপনাদের জানাতে চাই, এই পুরো অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। চলুন দর্শক, অতিথিদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডানে আছেন ডক্টর মোহাম্মদ নাজমুজ্জামান ভুইয়া, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং তার পাশে আছেন ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক আমার দেশ, জাহিদ চৌধুরী। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নিই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। গুমের মামলায় শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তলব করা হবে দুর্নীতির মামলাতেও, জানালেন দুদক মহাপরিচালক। বিডিআর হত্যাকাণ্ড শুধু বিদ্রোহী নয়, ষড়যন্ত্র ছিল, মন্তব্য তদন্ত কমিশন সভাপতির। প্রয়োজনে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ। সরকারকে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতেই হবে, বলেছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মুক্তিযুদ্ধের মতো ২৪-এর শহীদদেরও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি। অভিযোগ ওঠা হাইকোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির। আগামী সপ্তাহে শুরু হবে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি। এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া। আগামীকাল ঢাকা ছাড়বেন কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে। শিরোনাম শুনছিলাম, এবার আলোচনায় ফিরতে চাই। আজ আমাদের আলোচনার বিষয় অভিযুক্ত শেখ হাসিনা ও সাম্প্রতিক বিষয়। জাহিদ চৌধুরী, আপনাকে দিয়ে আসলে আলোচনাটা শুরু করতে চাই। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে ভারত সরকার অনুমতি দিলে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এই যে আজকে আমরা এটা জানতে পারলাম, আপনার কি মনে হয় আমাদের এখনকার প্রেক্ষাপটে আসলে কতটা বাস্তবায়ন করা সম্ভব এটা? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই ভিন্ন একটা প্রসঙ্গ দিয়ে আলোচনাটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা এই মুহূর্তে যখন আলোচনা করছি তখন ৭ই জানুয়ারি শুরু হয়ে গেছে। এই ৭ই জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কিত দিন। কলঙ্কিত দিন যে ২০২৪ সালের এই ৭ই জানুয়ারিতে ডামি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সরকার তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছিল। তো এই ডামি নির্বাচনের পর মাত্র ৭ মাস এই সরকারটি টিকে ছিল, আপনারা জানেন, এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এবং ১৫.৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে গুমের সংস্কৃতি চালু করা হয়েছিল এটা সবার জানা। আজকে যারা টেলিভিশনের পর্দায় দেখছেন এই অনুষ্ঠান, কিংবা দেশের সচেতন নাগরিক সমাজ যারা আছেন, তারা জানেন যে এই সময়ের ভিতর গুম খুনের যে একটা সংস্কৃতি চালু হয়েছিল, হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে এবং এটা নিয়ে তদন্ত চলছে। অনেকগুলো গুমের ঘটনা, আমি যে পত্রিকায় আছি, আমার দেশ পত্রিকায়, আমরা গতকালকেই, আপনি জানেন যে সবচেয়ে আলোচিত গুমের ঘটনা যেটা ছিল এই সময়ের মধ্যে, যে বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং এক সময়কার তুখোড় ছাত্রনেতা জনাব ইলিয়াস আলীকে গুম করার কাহিনী, সেটার উপর আমরা গতকালকেই একটা ব্যানার হেডিং করেছিলাম আমাদের পত্রিকায়। আমাদের একটা অনুসন্ধানী প্রতিবেদন ছিল। তো এই অনুসন্ধানী প্রতিবেদনে আমরা বলেছিলাম যে কিভাবে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে এবং পরবর্তীতে খুন করারও প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে ১৬৪ ধারায়। যারা এই ঘটনার সাথে জড়িত ছিল এমন ২ জন র্যাব অফিসার জবানবন্দি দিয়েছেন। তো এইটা আমরা গতকালকের প্রতিবেদনটা এটা তুলে নেওয়া হয়েছিল। তো এই সময় আপনি দুটো বিষয় বলছেন, একটা গুমের কথা এবং একটা দুর্নীতির কথা এবং বিডিআর হত্যার ঘটনা। তিনটা বিষয় এখানে কিন্তু একসাথে, আমরা একটু আগে যে শিরোনাম দেখলাম আপনাদের টেলিভিশনে, তিনটি বিষয় একসাথে আসছে। তো তিনটি বিষয়ে যদি আমি আলাপ করতে যাই, তাহলে এই তিন জায়গাতেই আসলে এই গত ১৫.৫ বছরের শাসনামলটাই পুরো আমল জুড়েই ছিল একাধারে দুর্নীতি আর রাজনৈতিক প্রতিপক্ষকে বিশেষ করে গুম খুনের শিকার হওয়া, আর হলো এই দুঃশাসন, সামগ্রিকভাবে আমাদের গণতান্ত্রিক সংস্কৃতিকে একবারে নিশ্চিহ্ন করে দেওয়া, যেটা ভোটের অধিকার বলেন, গণতান্ত্রিক কর্মকাণ্ড বলেন, সেইগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া। এই তিনটি জায়গাতেই শেখ হাসিনার সরকার চরমভাবে দেশে একটা
স্বৈরাচার হওয়ার পিছনে স্বৈরাচারী হয়ে উঠছিল ওই 3টি ক্ষেত্রেই। তারা যা চেয়েছে তাই করেছে, লুটপাটের ক্ষেত্রে, গুম খুনের ক্ষেত্রে, রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যা চেয়েছে তাই করেছে তারা, এবং মানুষের কথা বলার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, মৌলিক অধিকার, ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, এই সবগুলোকে তারা নিশ্চিহ্ন করেছে। এখন সুনির্দিষ্ট আপনি যে বিষয়ে বললেন যে এটা আমরা জানি যে এটা বাস্তবে এটা সম্ভব না। বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনাটা বিডিআর তদন্ত কমিশন বলছেন, আমরা জানি সেই সময় এটা ব্যাপকভাবে আলোচিত হয়েছে যে একই সাথে 57 হাসিনা সরকার ক্ষমতায় আসার পরপরই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি যে বিটিআর ম্যাসাকার ঘটে, ওইখানে তাৎক্ষণিকভাবে 75 জন, 57 জন সেনা কর্মকর্তা সহ 75 জন নিহত হলেও সামগ্রিকভাবে আমাদের যে এই সীমান্ত প্রতিরক্ষা বাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়। এবং বাংলাদেশে সেনাবাহিনীর যে সমস্ত চৌকুশ অফিসার ছিলেন, বিশেষ করে মিড লেভেলের যে সমস্ত অফিসার ছিলেন, তাদেরকে, যারা একটু দেশপ্রেমিক জাতীয়তাবাদী ধারণায় যারা ছিলেন, যারা এর আগে জঙ্গি দমনে ভূমিকা রেখেছিলেন, এইভাবে বেছে বেছে বিডিআর কর্মকর্তাদের সেনাবাহিনী থেকে বিডিআরে নিয়ে যাওয়া হয়েছিল এবং খুবই সুপরিকল্পিত ঘটনাবলী পর্যালোচনা করলে যেটা দেখা যায় যে এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, এটা এক ধরনের বিচার হয়েছে, অনেকে এটা বলেন যে প্রহসনের বিচার হয়েছে। আমরা চাই যে সত্যিকার ঘটনাটা এটা বেরিয়ে আসুক, যে কারা এর পিছনে জড়িত ছিল। কারণ এটা যে বিচারটি হয়েছে আমরা দেখেছি, এখনও চূড়ান্ত পর্যায়ে এটা হয় নাই, এখনও আমি বলবো যে সর্বোচ্চ আদালতে এটা বিচারাধীন আছে, কিন্তু তদন্ত কমিটি করা হয়েছে, তারা এটা তদন্ত করে দেখছে আসলে কারা এর পিছনে ছিল, এবং জাতীয় জানতে চায় সত্যিকারভাবে এর পিছনে কারা জড়িত ছিল। কিন্তু তারা ভারতে গিয়ে শেখ হাসিনার সাক্ষ্য গ্রহণ করবে, এটা একটা অবাস্তব। তারা বলেছেন, হয়তো কমিশনের আগ্রহের কথা বলেছেন, কিন্তু এটা বাস্তবে সম্ভব হবে না। কিন্তু তারা প্রকৃত ঘটনাটি বের করে আনতে পারেন। শেখ হাসিনার সাক্ষ্য ছাড়াও আরও যে সমস্ত এভিডেন্স ছিল, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের পাশাপাশি ওই সময় যা ঘটনাবলী ঘটেছিল, যে সমস্ত কথাবার্তা এসেছিল, এবং আপনারা ভালো করেই জানেন যে বিডিআরের এই ঘটনা ঘটার আগে যারা বিদ্রোহী বিডিআর সদস্যরা ছিল, তারা কিন্তু তৎকালীন আওয়ামী লীগ নেতাদের সাথে দফায় দফায় তারা বৈঠক করেছে। এটা শেখ ফজলুল করিম সেলিম, আপনার জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপস সহ আওয়ামী লীগ নেতাদের সাথে তারা দফায় দফায় বৈঠক করেছে, এবং যারা এই বিদ্রোহে জড়িত ছিল তারাই ওই সমস্ত বৈঠকগুলোতে উপস্থিত হয়েছিল। এগুলো কিন্তু তখনই পত্রপত্রিকায় ছাপা হয়েছে। এবং বিশেষ করে আমি বলবো, এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, উনি তখন আর্মির যে আমাদের উনি সেকেন্ড ম্যান ছিলেন, আর্মি চিফের পরেই যেটাকে বলা হয়। তো উনার নেতৃত্বে, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে তখন একটা আর্মির একটা ইনকোয়ারি কমিটি হয়েছিল। এই ইনকোয়ারি কমিটির রিপোর্টে কিন্তু অনেক বিষয় বেরিয়ে আসছিল। এবং ইন্টারেস্টিং আরেকটি ঘটনা আমি এই মুহূর্তে আপনাকে বলতে চাই। আমরা ওই তদন্ত কমিটির রিপোর্টটি, আমার দেশ পত্রিকা, ওই তদন্ত কমিটির রিপোর্টটি আমরা পেয়েছিলাম, যেটা সরকারিভাবে প্রকাশ করা হয়নি, কিন্তু আমরা ওই রিপোর্টটি ধারাবাহিকভাবে আমাদের পত্রিকায় ছাপাচ্ছিলাম। 2010 সালের 1 জুন যখন আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়, এটার পিছনে এটা একটা অন্যতম কারণ ছিল, এটা অনেকেই জানেন না। এটা অন্যতম একটি কারণ ছিল। আমি ওই পত্রিকার তখন বার্তা সম্পাদকের দায়িত্ব ছিলাম, এখন আমি ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে আছি। তখন আমরা ওই রিপোর্টটি ধারাবাহিকভাবে ছাপাচ্ছিলাম আমার দেশ পত্রিকায়। তো এক পর্যায়ে এসে এটাও অন্যতম একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল যে এটাতে অনেকের নাম চলে আসতো। এই রিপোর্টের আমরা যে পর্যায়ে পর্যন্ত ছাপিয়েছিলাম, তারপরেই অনেকের নাম এখানে ছিল, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা এর সাথে জড়িত ছিলেন। এই তদন্ত কমিটি, আর্মির তদন্ততে এটা বেরিয়ে আসছিল। তো এই কারণেই তড়িঘড়ি করে কিন্তু পত্রিকাটি তখন বন্ধ করে দেওয়া এবং মাহমুদুর রহমান সাহেবকে গ্রেফতার করা হয়েছিল। তো আমি এখন দাবি জানাবো যে এখন যেহেতু একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসছে, একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা এই বিটিআর হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনাটি বের করে আনবেন। জাহাঙ্গীর চৌধুরীর যে রিপোর্ট, উনি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ওনার হাত দিয়ে সেই রিপোর্ট তৈরি হয়েছিল। আমরা চাই যে সেই রিপোর্টটি জনসমক্ষে প্রকাশিত হোক, এবং এটার আলোকে ওই রিপোর্টের মধ্যেই কিন্তু
আপনার অনেকের নাম চলে আসছিল যে কারা কারা এর সাথে জড়িত এবং তারা কি কথা কাকে কি বলেছিলেন। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি যখন এটার নিয়ে সাক্ষী চলছিল, কোর্টে যখন বিডিআর হত্যার বিচার চলছিল, ওই সময়ে কিন্তু অনেকেই যারা তদন্তকারী কর্মকর্তা ছিলেন তাদের কাছ থেকে অনেক ডকুমেন্ট ছিল যে তারা কে কোথায় 164-এ কে কি বলেছেন, কোথায় কোন অফিসার কোন আওয়ামী লীগ নেতার সাথে সাক্ষাৎ করেছেন, কোন পর্যায়ে কার সাথে বৈঠক করেছেন এবং তারা কি বলেছেন, এই বিষয়গুলো কিন্তু তখন অনেকগুলোই বিচ্ছিন্নভাবে আসছিল। কিন্তু আমরা চাই যে এখন তদন্ত কমিটির দায়িত্ব হবে কমিশনের যে পুরো বিষয়টি জাতির সামনে তুলে ধরা এবং জাতিকে এটা অবহিত করা যে কারা এর সাথে জড়িত ছিল এবং যারা জড়িত ছিল তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই দাবি আমি আজকের এই অনুষ্ঠান থেকে জানাবো। আচ্ছা, আমরা আবারও আসবো জনাব মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, আপনার কাছে আসতে চাই এবারে। গুমের মামলায় শেখ হাসিনা সহ আরও 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটা তো মাত্র শুরু, এরপরে প্রক্রিয়াটা আসলে কি হতে পারে? দেখেন, গুমের মামলা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনটা কিছুদিন আগে সংশোধিত হয়েছে। এখন অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সংযোজিত হয়েছে এটাকে আরও ক্লারিফাই করবার জন্য, এবং যেখানে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এটাকে আমরা একেবারে রোম স্ট্যাটিউটের যে আর্টিকেল 7(2)তে যে ডেফিনেশন আছে সেই অনুযায়ী আমরা নিয়ে এসেছি। তো এখন জিনিসগুলো অনেক পরিষ্কার যে আমরা গুম বলতে কি বোঝাচ্ছি এবং এখানে কী ধরনের এলিমেন্ট উপস্থিত ছিল। সো আমরা যেগুলো পত্রপত্রিকায় বা আমরা জেনেছি, তো তাতে করে দেখা যায় যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এজ এ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এটা আপনার স্পষ্টভাবেই বাংলাদেশে ঘটেছে। এবং সেইখানে আজকে যেটা বললেন যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, অনেকে জানতে চাইতে পারেন যে এটার বিষয়টা কি এবং পরবর্তীতে এখানে আসলে লায়াবিলিটি ফর ক্রাইমস যদি আমরা বলি যে অপরাধের দায়, সেখানে আমরা জানি যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা কমান্ড রেসপন্সিবিলিটি বলে একটা বিষয় আছে। তো সেখানে বলা হচ্ছে এই ধরনের অপরাধ যখন সংঘটিত হয় তো তখন সুপিরিয়র যিনি থাকেন বা কমান্ড রেসপন্সিবল মিলিটারি কমান্ডার বলি, বাট যখন সুপিরিয়র বলি, বাট আমাদের আইনে আরেকটা শব্দ আছে লিডার। সো মে বি পলিটিক্যাল লিডার অর এনিওয়ান হু ওয়াজ ইন পাওয়ার। তো সেখানে আমরা যদি রোম স্ট্যাটিউটের আলোকে বলি, কমান্ডারের ক্ষেত্রে বলা হয় যে হি নিউ অর হি শুড হ্যাভ নোন। আর সুপিরিয়রের ক্ষেত্রে আরেকটা টার্ম ব্যবহার করা হয় যে কনসিয়াসলি ডিসরিগার্ডেড দ্য ইনফরমেশন। সো দেশের যিনি ক্ষমতায় থাকেন, যার কাছে সমস্ত ধরনের গোয়েন্দা তথ্য থাকবার কথা, তো ধরে নেওয়া যেতে পারে যে এই দেশের ভিতরে কি ঘটছে এই তথ্যগুলো জানার কথা। তো সেই ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু যে এই ঘটনা যদি ঘটে থাকে বছরের পর বছর, দেন এগুলোকে কনসিয়াসলি ডিসরিগার্ড করা হয়েছে। তো সেটা অবশ্যই এক ধরনের মানবতা বিরোধী অপরাধের ভিতরে পড়ে। তো এখন এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, ওটা যেটা বললেন জিজ্ঞাসাবাদের মতোই একটা বিষয়, যে যেহেতু অপরাধীদের মধ্যে যাদেরকে বলা হচ্ছে অ্যাকিউজড পারসনস, যারা যদি দেশে কেউ না থাকেন, তো তাহলে পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন তখন একটা কমপ্লেক্স প্রসিজিয়ার আছে। বাট এখানে একটা জিনিস বুঝতে হবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিন্তু ইউনিভার্সাল জুরিসডিকশন আছে। তার মানে এটা বাংলাদেশের টেরিটরিতে কমিটেড যে কোনো অফেন্স, যেমন যে কেউ বাইরে থাকলেও তার বিচার করবার তার জুরিসডিকশন আছে, ঠিক একইভাবে বাংলাদেশের বাইরের কোনো নাগরিকও যদি বাংলাদেশে কোনো অপরাধ করে সেটা বিচার করবার জুরিসডিকশন তার আছে। বিকজ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এটার ইউনিভার্সাল জুরিসডিকশনের কারণে মূলত কনসেপ্ট হচ্ছে যে কোনো দেশ এই ধরনের অপরাধের বিচার যে কারো ক্ষেত্রে করতে পারে। তো সেই হিসেবে ইন্টারন্যাশনাল অব্লিগেশন আছে যে যেটা হয়তো আমরা বলতে পারি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি চান তাহলে আন্তর্জাতিকভাবেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করবার উদ্যোগ নেওয়া যেতে পারে। এটার একটা সুযোগ আছে ইন্টারপোলের মাধ্যমে, যেটা আমরা বলি এই ধরনের ক্ষেত্রে যদি ওনারা মনে করেন যে এটা করা যেতে পারে। সো আজকে তো এটা প্রথম একটা স্টেপ, দেখা গেল যে এটার যে এই গ্রেপ্তারি পরোয়ানার সূত্র ধরে হয়তো আগানো যাবে। আমাদের অ্যাটর্নি জেনারেল কিছুদিন আগেই বলেছেন যে এই বিচারের আওতায় সবাইকে আনা হবে, এবং আমাদের যে চিফ প্রসিকিউটর আছেন ওরা বলেছেন যে যারা বাইরে আছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। তো সেই ধরনের উদ্যোগ নিলে পরে কিছু
একটা জিনিস হচ্ছে যে আইনি কিছু প্রসিজিওর আর কিছু থাকে রাজনৈতিক বাস্তবতা, পলিটিক্যাল কিছু বিষয় থাকে। কিন্তু এই যে বাহিরে যারা আছে তাদের দেশে এনে বিচারের সম্মুখীন করা, এটা আসলে কতটা কঠিন হবে? কারণ এখানেও তো অনেকগুলো আসলে রাজনৈতিক সিদ্ধান্ত জড়িত থাকে। আমরা আগেও দেখেছি যে এই ধরনের বিচারের ক্ষেত্রে বাইরে থেকে ফিরিয়ে আনবার ক্ষেত্রে অনেক জটিলতা কাজ করে। তো এবং কিছু কূটনৈতিক বিষয় এটার মধ্যে জড়িত থাকে। তো সেই ক্ষেত্রে আসলে আমি ওই জন্যই বলছি যে প্রক্রিয়া শুরু করা যেতে পারে, বাট এটা কতটুকু সফল হবে সেটা অনেকটাই আন্তর্জাতিক যে রাজনৈতিক বাস্তবতা আছে সেটার উপর নির্ভর করে। তবে এই ধরনের অপরাধ, যেটা নর্মালি যে কোনো অপরাধ যখন আমরা বলি সেগুলোর এক ধরনের বাস্তবতা, আর এই ধরনের যেগুলো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এগুলো ইন্টারন্যাশনাল ক্রাইমস। সো ইন্টারন্যাশনাল ক্রাইমসের ক্ষেত্রে আমার যেটা ধারণা যে ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা অব্লিগেশন আছে, সেটা মাথায় রেখে যদি এই ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো গ্রেপ্তারি পরোয়ানা হয়, আমার মনে হয় সেটা উদ্যোগ নিলে একটু ভিন্ন আঙ্গিকে দেখবার সুযোগ আছে। তো সেটা সময় বলে দিবে যে কতটুকু সফল হওয়া সম্ভব হবে। আচ্ছা, আমি ওনার কথার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই। উনি যেটা বলছেন যে লিগ্যাল পয়েন্টে উনি কথাগুলো বলছেন যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি, যেটা তো সুপিরিয়র রেসপন্সিবিলিটি তো আছেই, কিন্তু গত 15 বছরে যেটা ঘটেছিল, আমি আপনাকে বলতে পারি একজন লেফটেন্যান্ট জেনারেল দুদিন আগে আমাদের অফিসে গিয়েছিলেন। তো উনি একসময় এসএসএফের চিফ ছিলেন, শেখ হাসিনার স্পেশাল সিকিউরিটি ফোর্স যেটা বাংলাদেশের আছে সেটার চিফ ছিলেন শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকা অবস্থায়। উনি ওখানে বসেই বলতেছিলেন, আমি আবার একবার জিজ্ঞাসা করছিলাম যে এগুলো যে আপনি বলছেন এগুলো তো কোট করা যাবে আপনাকে। তো উনি বললেন এটা তো জানেই, এটা খুব গোপন কিছু না, এবং অনেকেই জানে এটা। তো এটা আমরা পত্রিকায় রিপোর্টও করেছি গতকালকে, ইলিয়াস আলীর গুমের ঘটনার যে রিপোর্টটা, ওইটাতে ওনাকে কোট করে এই রিপোর্টটা করা আছে। তো উনি যেভাবে বলছিলেন যে ভার্বেটিভ একবারে প্রকাশ্যে আমাদের প্রধানমন্ত্রী তার বাহিনীর চিফকে বলছেন অমুককে ধরে আনো, অমুকের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, চিরকুট একটা দেখিয়ে নাম কয়েকটা দিয়ে বলছেন যে এগুলোর ব্যাপারে ব্যবস্থা নাও। একজন রাজি হচ্ছে, আরেকজন রাজি হচ্ছে না, তখন এই বাহিনী তুমি পারো নাই, তোমাকে দায়িত্ব দিলাম। এইভাবে কিন্তু জিনিসগুলো ডিল হয়েছে একবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, এইভাবে কিন্তু জিনিসগুলো ডিল হয়েছে। আমাদের আপনার ভাবার কোনো কারণ নাই যে আমার বাহিনীর একজন পুলিশের ওসি একটা করে ফেলছে কিংবা র্যাবের একজন কমান্ডার এই দায়িত্বটা করে ফেলছে। এগুলো একটা প্ল্যান ওয়েতে এই গুমের ঘটনাগুলো ঘটেছে, এবং এগুলাই আমরা চাই যে এখন রাষ্ট্রীয় পর্যায়ে তদন্ত করে এই জিনিসগুলো বের করে আনা হোক। এই চেইনটা যারা ছিলেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, এবং এখানে তারেক সিদ্দিকীর নাম আসছে, জেনারেল তারেক সিদ্দিকী, যিনি এই শেখ হাসিনার পুরো সময়টাতে প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্বে ছিলেন, এবং এই চক্রের সাথে, এবং এখন যিনি গ্রেফতার আছেন মেজর জেনারেল জিয়া, তো এই চক্রটা কিন্তু পুরো ঘটনার সাথে জড়িত ছিল, এবং তারা সরাসরি একবারে প্রধানমন্ত্রী লেভেল থেকে কমান্ড নিয়ে, নির্দেশনা নিয়ে, চিরকুট নিয়ে, তালিকা নিয়ে তারা এগুলো ইমপ্লিমেন্ট করতেন, এবং এটা চেইন ছিল যে কারা ইমপ্লিমেন্ট করবে, কারা এটা মাঝখানে যোগাযোগটা করবে। যেমন ইলিয়াস গুমের ক্ষেত্রে অলরেডি তদন্ত কমিশন প্রাইমারিলি পেয়েছে যে এটা জেনারেল জিয়ার উপর দায়িত্ব ছিল, যিনি এখন গ্রেপ্তার অবস্থায় আছেন, যে তাকে ফাইনালি দায়িত্বটা দেওয়া হয়েছিল যে এটা সাকসেসফুল করার জন্য অপারেশনটা, এবং উনি সাকসেসফুল করছেন, এবং কাদের মাধ্যমে করছেন সেই জিনিসটাই কিন্তু এখন তদন্তে বেরিয়ে আসছে। এটা এখনও এটা তদন্তাধীন বিষয়, তারপরেও আমরা আশা করব যে এটা পুরো জিনিসটা, আমরা তো সাংবাদিক হিসাবে অনুসন্ধানী রিপোর্ট করে আমরা এটা বের করে নিয়ে আসছি, এখনও এটা মাঝ পর্যায়ে আছে। আমি আশা করব যে শুধু ইলিয়াস আলী গুমের ঘটনা নয়, আমার মনে হয় যে ফিগারটা যদি আমি ভুল না করি 685 কিংবা এরকম একটা ফিগার আছে, যেটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন মানবাধিকার সংগঠন দ্বারা স্বীকৃত এই গুমের সংখ্যাটা, যে খুবই স্পেসিফিক এটা সংখ্যা আছে। তো এইগুলোর ব্যাপারে প্রতিটি ঘটনার আমি মনে করি যে যতটুকু সময় লাগুক না কেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রত্যেকটা ঘটনার, প্রত্যেকটা গুমের কাহিনী বের করে আনা দরকার, যে কারা এইভাবে ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, কার নির্দেশে হয়েছে, কারা মাঝখানে ছিল, কারা ইমপ্লিমেন্টেশনে ছিল। এই ঘটনাগুলো কিন্তু উদ্ঘাটন করা দরকার আমাদের রাষ্ট্রের প্রয়োজনে, আমাদের রাষ্ট্রের স্বার্থে, এবং মানুষের ভবিষ্যতে যাতে কেউ এগুলো করতে সাহস না পায়, সেই জন্য যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমি যে পয়েন্টে বলছিলাম যে, যেটা বলছিলেন যে অনেক সময় এটা হয় যে সুপিরিয়র অথরিটি রেসপন্সিবিলিটির জন্য পানিশমেন্টের নজির বাংলাদেশে আছে, সাম্প্রতিক সময়ে হয়েছে, কিন্তু কমান্ড রেসপন্সিবিলিটি, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে এই ঘটনাগুলো কিন্তু সরাসরি তত্ত্বাবধানে ঘটেছে,
এমনকি আপনি বলতে পারেন যে এটা তালিকা করে করা হয়েছে, এবং এটা এর ইতিপূর্বেও একাধিক ঘটনায় কিন্তু এগুলো আসছে যে কিভাবে তালিকা হয়েছে। যে আমরা ওই নারায়ণগঞ্জের 7 মার্ডারের কথাটা নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই। লেফটেন্যান্ট কর্নেল সাইদ তারেক যে অপারেশনটার নেতৃত্ব দিয়েছিল এবং উনি জেল খাটছেন, এখন জেলের মধ্যেই আছেন। তো উনি ওনার 164-এ কিন্তু বলছিলেন যে কিভাবে কার নির্দেশে, ওইখানেও কিন্তু এই জিয়ার নাম আসছিল, এখানেও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত স্বৈরাচারের শেখ হাসিনার নাম কিন্তু আসছিল। এবং ওই বিচারের সময়, এটা আওয়ামী লীগের সরকারের সময় কিন্তু ওই বিচারটি হয়েছে, কারণ এটা এত চাপ সৃষ্টি করেছিল সরকারের উপর যে 7 মার্ডার 7টা ডেড বডি যখন নদী থেকে ভেসে উঠলো এবং প্রকাশ্যে এগুলোকে অপহরণ করে গুম করা হয়েছিল এবং গুমের পরে খুন করা হয়েছিল, পুরো ঘটনাগুলো আপনারা হয়তো ভুলে গেছেন, মনে আছে কিনা। পত্রিকায় কিন্তু এটা আসছিল, জবানবন্দির মাধ্যমে, কোর্টে জেরার মাধ্যমে এই ঘটনাগুলো আসছিল যে কিভাবে এই ঘটনাটা ঘটছিল, নারায়ণগঞ্জের 7 মার্ডারের ঘটনা, যেটা আইনজীবী সহ 7 জনকে হত্যার যে ঘটনাটি ঘটছিল। তো প্রতিটি ক্ষেত্রেই আমি শুধু বলতে চাচ্ছি যে এইখানে এই ঘটনাগুলো বের করা সম্ভব যদি রাষ্ট্র চায়, এবং রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমি মনে করি যে এই গুমের ঘটনাগুলো তদন্ত হওয়া প্রয়োজন। জাহেদ চৌধুরী, আমরা আবার আসবো, একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারি নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আমরা কথা বলছি অভিযুক্ত শেখ হাসিনা ও সাম্প্রতিক বিষয় নিয়ে। জনাব মোহাম্মদ নাজমুজ্জামান, আপনার কাছে আসতে চাই। কেউ রাষ্ট্রের চেয়ে বড় নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়, চিফ প্রসিকিউটর আজ বলেছেন। আমরা কি এটা বলতে পারি যে এই কথা সত্যিকার বাস্তবায়ন আসলে আমরা দেখতে পাবো? না, অবশ্যই এটা দেখবার জন্যই তো আজকে এত কিছু। আজকে যদি আমরা বলি এই জুলাই আপরাইজিং থেকে নিয়ে শুরু করে যা কিছু পরিবর্তন, যা কিছু এক্সপেকটেশন, সেটা তো এটাই, ওই জায়গায় যাওয়ার জন্যই। এবং যেভাবে, এই কারণেই তো এই ধরনের সবগুলো জিনিস এখন সামনে নিয়ে আসা, যে যেখানে আসলে আমরা ইভেন আন্দোলনটা তো বলছি বৈষম্য বিরোধী আন্দোলন। সো এই যে সবাই সমান আইনের দৃষ্টিতে, এই জায়গাটা এনশিওর না করতে পারলে তো বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো সাকসেস আমি অন্তত দেখি না। তো সেটা দেখতে গেলে আমাদেরকে অবশ্যই আইনের চোখে সবাই সমান, সেই জায়গাটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এবং এই যে ঘটনা আপনি দুটো আলোচনা করলাম, একটা বিডিআর মিউটিনির ঘটনা, এখন বিডিআর হত্যাকাণ্ডে মানে এখনও মনে পড়লে ওখানে প্রায় বেশ কয়েকজন অফিসার সরাসরি আমার ছাত্র ছিলেন, এবং আমার জানা মতো এক্সিকিউটিভ কোর্সে, এবং আমার জানা মতে সবচেয়ে চৌকস অফিসার ছিলেন ওনারা। এবং আমি একটা দেশের মানে বর্ডার গার্ডের মতো এরকম একটা সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল এরকম একটা ঘটনা। কিন্তু সেই ঘটনাটা আজকে এসে আপনি একটু আগে উল্লেখ করলেন স্বাধীন তদন্ত কমিশন, তার মানে তার আগে এটা স্বাধীন ছিল না। তো যখন আমরা এই স্বাধীন তদন্ত কমিশনের কাছে আমাদের এক্সপেকটেশন তো এটাই থাকবে যে সত্য ঘটনাটা আমরা যেন জানতে পারি, কেন এমন হলো, কিভাবে এরকম ঘটনাটা ঘটলো, কি হবে, আমরা এখন কতটুকু কি করতে পারবো, সেই জায়গাটা নয় পরেই আসি, জানতেই তো পারি নাই কখনো। অনেক রকম তর্ক আছে, মানে এটা নিয়ে অনেক রকম আলোচনা আমরা দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে এটাতেই আমরা আসলে ঘুরে ফিরে আটকে যাচ্ছি। তো এখনো পর্যন্ত আমরা ওই জায়গায়, তো যেটা জাহিদ ভাই বললেন যে একেবারে কোথায় যে কার কাছ থেকে তথ্য, আমাদের দেশের ভিতরেই অনেক কিছু রয়ে গেছে তথ্য সংগ্রহ করবার মতো, অনেকেই আছেন যাদের কাছ থেকে আপনি জানতে পারবেন, এই তথ্যটা আমরা জানতে চাই। এবং এই যেটা বললেন গুমের ঘটনা, আমাদের হঠাৎ করে গুমের ঘটনা, যেমন আমরা এই ইলিয়াস আলী সাহেবের কথা আসছেন, কতজন যে কেউ হারিয়ে গিয়েছে আর ফিরে পাওয়া যায় না, বাট এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানে এই না ফিরে পাওয়া গেলেও সেটা গুম। কেমন, এই আপনি যদি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের আপনি ডেফিনেশনটা দেখেন, ওখানে তো অ্যারেস্ট, ডিটেনশন অ্যান্ড অ্যাবডাকশন সবই আছে। এবং কাউকে যদি অ্যারেস্ট করা হয় রাষ্ট্রের বা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের সহায়তায়, এবং সেটার যদি এই উদ্দেশ্যে হয় যে তাকে তার ফ্রিডমটা থেকে তাকে ডিপ্রাইভ করা হবে এবং তার ওয়্যার অ্যাবাউটসগুলো জানতে দেয়া হবে না ফর এ প্রলংড পিরিয়ড অফ টাইম, নট নেসেসারি ফর এভার। আপনি ওই যে আমরা বারবার দেখেছি যে অনেককে তুলে নিয়ে গিয়েছে, 1 মাস পরে জানা গেল যে উনি ওখানে আছে এবং ছেড়ে দিয়ে, এটাও কিন্তু গুম। আপনি এই প্রত্যেকটা জিনিস কিন্তু এটা আমাদের, আমি জানি না আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু এই বিষয়গুলো জানেন, যে ওনারা যখন একজনকে, যেটা আমাদের বলা আছে 24 আওয়ার্সের মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে, উনি এখানে 48 আওয়ার্স যদি নেন, আমি কিন্তু এটাকেও ব্যাখ্যা করতে পারি প্রলংড একটা টাইম উনি ডিপ্রাইভ করেছেন জানানো থেকে যে উনি কোথায় আছেন, অ্যান্ড দ্যাট কামস আন্ডার দ্য এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। সো আমি এখন হয়তো আমাদের এত বড় বড় এত ঘটনা ঘটেছে যে মানুষ ফিরেই আসেনি, আমরা ওর মধ্যে আটকে গিয়েছি। যে একটা নাম্বার বললেন 600 কত 700 কত,
বাট অহরহ এসব ঘটনা ঘটছে, আপনি গুণ যেটা বলছেন বেশি। সেই সংজ্ঞায় হ্যাঁ, ফেলে। তো আমি যদি সেদিকে যাই অবস্থা তো খুবই খারাপ। তাহলে আমি যদি এটা বলি যে আমার এই যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, তাহলে তো আমার এই সবগুলো জিনিস সামনে আসতে হবে, এবং সেটা একমাত্র সম্ভব যে এগুলোকে আমরা রিফর্ম করবো, বাট যেগুলো অনেক বড় বড় ঘটনা তার সবগুলোর তো বিচার হতে হবে। তারপরে এই বিচারের সংস্কৃতিটা আনতে হবে, অ্যাকাউন্টেবল করতে হবে, আইনের আওতায় আনতে হবে। তারপরে না আমরা জানতে পারবো যে হ্যাঁ এরকম কোনো কিছু করা যাবে না। আমরা হয়তো ছোট ছোট বিষয় আসতেই পারছি না, কিন্তু এই অ্যারেস্ট ডিটেনশন ধরলে প্রতিদিনই গুম হয়েছে এই সময়টাতে। তো এই জুলাই আপরাইজিংয়ের পরে আমাদের কাছে আমাদের মূল এক্সপেকটেশনটা হচ্ছে এইটা, যে এই যে ইকুয়ালিটি ইন দ্য আই অফ ল এটা এস্টাবলিশ করা হবে, এবং এটা এস্টাবলিশ করবার স্বার্থে আসলে এই বিচারগুলো এবং আইনের আওতায় আনা অপরাধীদের অনেক জরুরি। একটা জিনিস কি, আপনারা এই যে বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিশন হয়েছে, মেজর জেনারেল আলম ফজলুর রহমান সাহেব তো এটা লিড দিচ্ছেন এই কমিশনের। তো একটা পিপুলস পারসেপশনের মধ্যে একটা জিনিস কিন্তু ব্যাপকভাবে আলোচনায় তখনও আসছিল, এখনও আছে, যে আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী একটা দেশের, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে, আমি ভারতের কথাই বলছি স্পষ্টতই, তাদের সাথে আমাদের একটা বর্ডার স্কিমিশেষ হয়েছিল, এটা পাদুয়া এবং বড়াইবাড়িতে। পাদুয়া সীমান্ত কুড়িগ্রামের রৌমারী আর ওইদিকে সিলেটের পাদুয়া সীমান্তে, এবং ওইখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বর্ডার সীমান্ত যুদ্ধ, সংক্ষিপ্ত যুদ্ধই বলা যায়, এটা স্কিমিশেষ যেটা অফিসিয়াল টার্ম হিসেবে তারা বলে। এটাতে অনেকেই মারা গেছিলেন, বাংলাদেশের তরফেও মারা গেছে এবং ভারতের তরফে সংখ্যাটা অনেক বেশি ছিল। ওই সময় কিন্তু বিডিআরের চিফ ছিলেন এই জেনারেল ফজলুর রহমান, আলম ফজলুর রহমান। এবং একটা থিওরি বলা হয়ে থাকে অনেক সময় যে ওই সময়ে যারা বিডিআরে ছিলেন, বিশেষ করে বিডিআরের বিভিন্ন সেক্টর কমান্ডার এবং মূলত সেক্টর কমান্ডার লেভেলে যারা ছিলেন, মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের যে অফিসার, এরকম 11 জন অফিসার যারা ওই সময় ইনভলভ ছিলেন, বর্ডারে ছিলেন, পোস্টেড ছিলেন, তারা কিন্তু সংখ্যাটা আমি ঠিক বলতে পারছি না, বাট মেজরিটি অফ দেম আর কিল্ড ইন বিডিআর কিলিংস, এই বিডিআরের ঘটনায়। ওই সময়ে যারা বর্ডারে ছিলেন, ওখানে বলা হয়, বিভিন্ন ফিগার বলা হয় যে প্রচুর সংখ্যক ভারতীয় সৈন্য সীমান্তে, যদিও তারা আক্রমণ করেছিল এবং বাংলাদেশ এটা প্রতিহত করেছিল, রাতের অন্ধকারে তারাই আক্রমণ করেছিল প্রথম। তো এই ঘটনায় যে সমস্ত অফিসার জড়িত ছিলেন, ওই সীমান্তে দায়িত্বরত ছিলেন ওই সময়, তাদেরকেই কিন্তু বিডিআরে যেভাবেই হোক ওই সময় নিয়ে যাওয়া হয়েছিল, এবং বিডিআরে তারা ছিলেন এবং তাদের সবাই ওই ঘটনায় নিহত হন। এই একটা লিঙ্ক কিন্তু পিপুল পারসেপশনের মধ্যে, আমি কথাটা বলছি আবার, যে এটার সাথে এটার কি সম্পর্ক, এইগুলো আমার মনে হয় যে এই তদন্তের মাধ্যমে এইগুলো বেরিয়ে আসা দরকার। আর আরেকটা বিষয় আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, যে আজকে আরেকটা বিশেষ দিন, আমি যেটা বলি যে ফেলানি হত্যা দিবস। আপনি জানেন যে বর্ডারে আমাদের সীমান্তে এই ফেলানিকে যেভাবে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল কাঁটাতারের বেড়ায়, এই ফেলানি হত্যার আজকে কিন্তু 7ই জানুয়ারি, এই দিনেই এই কুড়িগ্রাম সীমান্তেই কিন্তু ফেলানি হত্যা 2011 সালের 7ই জানুয়ারিতে তাকে হত্যা করা হয়েছিল। এবং এই হত্যার ঘটনাটি শেষ পর্যন্ত কিন্তু যে আসামি ছিল অমিয় ঘোষ, যার গুলিতে সে মারা গিয়েছিল, তাকে কিন্তু কোচবিহারের আদালত তাকে খালাস দিয়ে দিয়েছিল। যদিও এটা চূড়ান্ত পর্যায়ে বিচার এখনও প্রক্রিয়াধীন, এবং আজকেই আবার ভারতের কোর্টে আপিল বিভাগে এটা উঠছে এই বিচারটি। কিন্তু এটা বাংলাদেশের মানুষের মনে দাগ কেটে আছে। কী জন্য দাগ কেটে আছে? আরেকটা বিশেষ কারণ হলো গত 15 বছরে 588 জন, 588 ফিগার নাম্বার ইজ ভেরি বিগ, এতটা লোককে ভারত সীমান্তে বাংলাদেশের এতজন মানুষকে হত্যা করা হয়েছে, এবং ম্যাক্সিমামই কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। এবং তারা কিন্তু কোনো সশস্ত্র বাংলাদেশি ছিল না, তারা নিরীহ বাংলাদেশি ছিল। নানা কারণে হয়তো তারা বর্ডারে গিয়েছিল, কেউ হয়তো যেটা বারবার বলা হয় যে গরু চুরি করলে কি করবে, কিংবা এই ধরনের ছোটোখাটো অপরাধে জড়িত ছিল, কেউ হয়তো এমনিতে তাদের প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গিয়েছিল, কেউ হয়তো তার ক্ষেতের জমিতে চাষ করছিল। এইভাবে বিভিন্ন পর্যায়ের এবং কোনো অপরাধ ছাড়াই, কোনো ধরনের বর্ডার ক্রস ছাড়াও অনেককে হত্যা করা হয়েছে, যে এটা একটা বড় ধরনের ফিগার। তো এটা
মানে আজকের দিনে আমি কেন বললাম যে এই সমস্ত ঘটনার কারণে প্রতিবেশী দেশের সাথে যে আমাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এই বিষয়গুলো সবসময় একটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে, এই বিষয়গুলো সবসময় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এবং এই ঘটনা বাংলাদেশের মানুষ এই ফেলানীর লাশ যে ঝুলে আছে কাঁটাতারের বেড়া, এটা প্রতীকী ছবি হয়ে গেছে, এটা আলোচিত ছবি হয়ে গেছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয় এবং এটা উচিত হবে যে আপনি যেটা বললেন যে সবগুলো লিঙ্ক, আমরা যেখানে বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছে এবং তার স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণের জন্য তাকে বিচারের মুখোমুখি করার জন্য দাবি জানাচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে তাকে ইতিমধ্যে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। বাংলাদেশ ফর্মালি তাকে ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি দিয়েছে, দাবি জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা প্রতিবেশীর কাছ থেকে এটার রেসপন্স পাইনি। তো এটা যদি দুই দেশের সম্পর্ক ভালো করতে হয় তাইলে কিন্তু এই জাতীয় যিনি অপরাধ করে গিয়ে এবং ওইখানে অবস্থান নিয়ে আসেন এবং অনেকটা বেআইনিভাবে কোনো ধরনের লিগ্যাল ফর্মালিটিস মেনটেন না করে, আমার মনে হয় যে সম্পর্ক উন্নয়ন করতে গেলে তাকে উচিত হবে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়া এবং শেখ হাসিনার মতো একটা বড় রাজনৈতিক দলের নেত্রীরও উচিত হবে সাহসের সঙ্গে এসে আইনি প্রক্রিয়াটা মোকাবেলা করা। উনি যদি নির্দোষ হন তাইলে উনি আইনি প্রক্রিয়ায় মুক্তি পাবেন, কিন্তু পালিয়ে থেকে এত বড় একটা রাজনৈতিক দলের নেত্রী, এটা তার দলের যারা এই দেশে আছে তাদের প্রতি এক ধরনের অবিচার করা হয় যে তাদেরকে রেখে উনি পালিয়ে গেছেন এবং বড় একটি প্রতিবেশী রাষ্ট্রের আশ্রয়ে থেকে উনি এখনও বিভিন্ন পর্যায়ে উস্কানিমূলক কথাবার্তা বলে আসছেন, যেটা বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না। এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমার দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে। জাহিদ চৌধুরী আরেকটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে নিচ্ছে আরও একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। মোহাম্মদ নাজমুজ্জামান, আপনার কাছে আসতে চাই। 2025 সাল হবে ঘৃণ্য অপরাধীদের বিচারে বছর, চিফ প্রসিকিউটর বলেছেন। তাহলে কি আমরা আশা করতে পারি বা আশা করা যায় কি না যে যেই সকল চাঞ্চল্যকর মামলা ছিল, যেমন সাগর রুনি হত্যাকাণ্ড, তারপর হচ্ছে বিশ্বজিৎ, এই সকল মামলার আসলে একটা সুরাহা হবে? না, আমি একটু আগেই বললাম যে আসলে তো আমাদের এক্সপেকটেশন ওই জায়গায় যে আমরা এই সময়ে যেটা আমরা বলছি যে প্রত্যেকটা এজেন্সি বিচারালয় থেকে শুরু করে আমাদের পারসেপশন যেটা একেবারে শুরু থেকে এবং যেটা অনেক কিছু এভিডেন্ট হয়েছে পরবর্তীকালে, যে আমরা আগেও যে যে আমরা যেটাকে আপনারা ফ্যাসিজম বলে আমরা আখ্যায়িত করছি, এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা কিন্তু অনেককে দায়ী করছি, অনেক কিছু অনেকের বিরুদ্ধে আমরা এই যে ব্যবস্থা নেওয়ার কথা বলছি, মামলা হচ্ছে ইত্যাদি। তো আমি মাঝে মধ্যে প্রসঙ্গে বিচার বিভাগের কি এখানে দায় নাই? ওনাদেরও তো যথেষ্ট দায় ছিল। আমাদের বিচার বিভাগ, আমি বলবো যে অনেকাংশেই তারা এই ফ্যাসিজম বিরুদ্ধে কোনো রোল প্লে করতে ব্যর্থ হয়েছে, যেখানে আমরা একটা স্বাধীন বিচার বিভাগ প্রত্যাশা করি। এবং এই একই সাথে যে আমাদের এই বিভিন্ন আলোচিত যে বিষয়গুলো আছে এগুলোর বিচারের সাথে তদন্ত কাজে জড়িত যারা, তারা প্রশাসনের নিয়ন্ত্রণে থেকে, আপনি যে সাগর রুনি হত্যাকাণ্ডের কথা বললেন, আজ পর্যন্ত জানতে পারি নাই কী হয়েছে। অনেকগুলো বিষয় ছিল, যেমন বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিষয় ছিল, আমি এমনটাও শুনেছি যে ভিডিও আমরা দেখেছি বাট কোর্ট বলেছে ওনারা কিছু জানেন না। তো সেই জায়গায় অনেকগুলো পরিবর্তন এসেছে। আমরা জানি যে এভিডেন্স অ্যাক্ট এখন অ্যামেন্ডমেন্ট করে ডিজিটাল এভিডেন্সগুলোকে অ্যালাউ করা হয়েছে। সো এখন এই যে অনেকগুলো ভিডিও যেগুলো এখন আছে এগুলো কিন্তু সাক্ষ্য হিসেবে কোর্ট গ্রহণ করতে পারে এবং আইসিটি অ্যাক্টের আন্ডারেও তারা কিন্তু সেই জিনিসগুলো গ্রহণ করতে পারছে। একই সাথে তদন্ত কমিশন, আমি আজকেই ওই যে 5:30টায় একটা আরটিভিতে একটা প্রোগ্রামে আমি বলেছি যে পুলিশের যে তদন্ত কমিশন, পুলিশ সংস্কার নিয়ে কথা হচ্ছিল, তা আমি বলেছি পুলিশের তদন্ত কমিশনটাকে মামলার তদন্ত যেটা করে সেটাকে আলাদা করে নিয়ে এসে সুপ্রিম কোর্টের অধীনে দিয়ে দেওয়া প্রয়োজন। কারণ এই তদন্ত কাজটাই মূলত এই যত কিছু বলছেন যে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি করে, সেটার পিছনে দেখেন, আমি হয়তো বিচার বিভাগকে দায়ী করলাম ওদিকে, এই সাগর রুনির দেখা গেলো আজ পর্যন্ত আমি জানি না তদন্ত রিপোর্ট কে এসেছে, কিছুই হয়নি, চলছে, সময় নিয়ে চলছে। তাহলে এই তদন্ত কাজগুলো যেগুলো অনেক মানে কিছু কিছু নাম হয়তো আমরা বলেছি, অনেক কিছু হয়তো আমরা জানি না, তাহলে এই জায়গাগুলো আমাদেরকে হাইলাইট করা দরকার যে আমাদের এইটাকে আরও কত একটা স্কিলড ইনভেস্টিগেশন এজেন্সি করা যায়, তাকে কিভাবে স্বাধীন করা যায় এবং তারা যে কোনো ধরনের ইনফ্লুয়েন্সের বাইরে থেকে স্বাধীনভাবে তদন্ত করে
তারা এই মামলার রিপোর্টগুলো দিবেন। বিচার বিভাগের দায়িত্ব রয়ে গিয়েছে, যেটা নিয়ে আমরা কথা বলছি। বিচার বিভাগের বিচারক নিয়োগ থেকে শুরু করে সব কিছুতে স্বচ্ছতা এবং বিচার বিভাগের আলাদা সচিবালয় এবং সব কিছু নিয়ে আমরা কথা বলছি। বাট সেই এক্সপেকটেশনগুলোই আসলে আমাদের সামনে আছে, যে যেগুলো হয়তো আমরা পারি নাই এতগুলো বছর, সেটাই তো 2025-এ আমরা চাচ্ছি। তো সেই জায়গাটাতে আমরা এই প্রত্যেকটা জিনিস আমরা জানি বা মানে মনে করছি যে এই উদ্যোগগুলো নেওয়া দরকার, যেটা আমরা সংস্কারের কথা বলছি। বাট সাথে এটাও আসলে আমি একটু যোগ করে দিই, যে যখন আমরা বলি যে হ্যাঁ বিচার হতে হবে, এই সংস্কার, অনেকগুলো কথা চলে আসে। আমি ওই সূত্র ধরেই বলছি যে যা কিছু এত বছরে আমরা পারিনি, সেগুলো যেমন হবে, এতগুলো বছর আমরা ভোটও দিতে পারিনি, ওটা আবার পিছিয়ে যেন না যায়, সবগুলো যেন পাশাপাশি চলে, সংস্কারগুলো চলবে। অ্যাট দ্য সেম টাইম আমরা নির্বাচনের প্রস্তুতিও নিব, কারণ পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দিবে। আমার ছোট ভাই আজ পর্যন্ত ভোট দিতে পারে নাই, ও অনেক মানে কত 17 বছর ও যখন হয়েছে, 18 হওয়ার পর থেকে আজ পর্যন্ত ভোট দিতে পারে না। যাদের বয়স 35 বছর হয়ে গেছে তারা ভোট কি জিনিস এখনো পর্যন্ত স্বাদ নিতে পারে নাই। তো কাজী এই যে সংস্কারগুলো আমাদের ভুলে গেলে চলবে না, সবগুলো একসাথে চলতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি এটা আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের জন্য একটা চ্যালেঞ্জ, বাট ওনাদের কাছে মানে এক্সপেকটেশন লেভেল তো অনেক হাই থাকবে। আমরা যথেষ্ট যোগ্য ওনারা আমরা মনে করি। তো কাজী এই যে কতগুলো জিনিস আমি বললাম, যে আমাদের যে ওনাদের কাছে যে এক্সপেকটেশন, একটা হচ্ছে যে যেই বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল, সেটা থেকে আমরা বেরিয়ে আসব। এবং ডেফিনেটলি যেটা উনি বলেছেন, আমি 100% একমত, যে আমাদের এই ঘৃণ্য অপরাধগুলোর বিচারের মাধ্যমে আমরা একটা সংস্কৃতি প্রতিষ্ঠা করে যাব, যাতে আমাদেরকে আর ভবিষ্যতে কখনো এই বিচারহীনতার সংস্কৃতিতে যেতে না হয়। তাতে যা কিছু বাধা হয়ে দাঁড়াবে, সেগুলো দূরীকরণই হবে মূল সংস্কার কাজ। জনাব জাহেদ চৌধুরী। আমার মনে হয় যে এখানে আপনি যথার্থই বলেছেন যে 2025 সাল হোক, যেটা চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম যে কথাটি বলছেন যে এই বিচারের বছর, তো এখানে আপনি কয়েকটা বিষয় বলছেন। আমি বলবো সাগররুনির বিষয়টা যেমন আছে, আবরার হত্যার বিচারও কিন্তু এখনো যারা আছে এগুলার কিন্তু আলোচিত বিচার, খুন গুলার ঘটনা বলছি, কিংবা বিশ্বজিৎ বলেন, ইলিয়াস আলী গুমের ঘটনা বলেন, কিংবা বিডিআর হত্যাকাণ্ড বলেন, কিংবা আমি বলবো যে এই তিনটি নির্বাচন যারা করেছে, এই প্রহসনের নির্বাচন, এটার সহযোগী যারা ছিল, শুধু শেখ হাসিনাই তো একা করেননি, উনি পালিয়ে গেছেন, কিংবা ওনার 2-4 জন সহযোগী পালিয়ে আছে, বাট অনেকে এখানে রয়ে গেছে যারা এর সহযোগিতা করছে। এদেরও বিচারের মুখোমুখি করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এটা করার সাহস না পায়। তো এখন আমাদের যে 6টা মূল সংস্কার কমিশন কাজ করছে, আপনি জানেন যে এটা 15 দিন মেয়াদ বাড়ানো হয়েছে, 15 তারিখ পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়েছে, এবং এর ভিতরে তারা হয়তো রিপোর্ট দিয়ে দিবে। তো এইটার পাশাপাশি আমি বলবো যে এই সংস্কার কমিশনে যেটা বলছিলেন ভোটের কথা, সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে দ্রুততম সময়ে যদি সরকার এটা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে, স্টেক হোল্ডার মিনস এখানে মূলত রাজনৈতিক দলগুলো, কারণ তারাই নির্বাচন করবে, তারাই দেশ চালাবে, এবং রাজনৈতিক দলগুলোই কিন্তু আলটিমেটলি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতেই ন্যস্ত হবে। সো তাদের সাথে আলোচনা করে তারা যদি একটা ফ্রেমওয়ার্ক করে দিয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে, যেগুলা আমাদের সংবিধান সংশোধন করার প্রয়োজন পড়বে, তো যেগুলোতে সংবিধান সংশোধন করার প্রয়োজন পড়বে, এটা তো একটা নির্বাচিত সংসদকেই করতে হবে সংবিধান সংশোধন। 2-1টি ক্ষেত্রে যেমন আমি বলতে পারি যে এখন তো করা সম্ভব নয়, সুতরাং আপনি যদি আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ইন্টারিম গভর্নমেন্ট যেটা এখনই আছে, এটাকে বৈধতা দিয়ে যদি আপনি আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন, তো এটা একটা এগ্রিমেন্টের ভিত্তিতে হতে পারে, যেমন আমরা একাদশ সংশোধনের ক্ষেত্রে করেছিলাম। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ যেভাবে করেছিলেন, যে আগে কাজটি হয়ে গেছে, উনি দায়িত্ব নিয়েছেন, পরে যে সংসদ আসছে তারা এটা রেটিফাই করে 11 অ্যামেন্ডমেন্টটা করেছে। তো এইভাবে কিছু ক্ষেত্রে হয়তো এই ধরনের কাজ বর্তমান সরকারকে করতে হবে, রাজনৈতিক দলগুলোকে করতে হবে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে। পাশাপাশি যেগুলা জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই, সেগুলো আমি আশা করব যে অন্তর্বর্তী সরকারই এগুলা অর্ডিন্যান্সের মাধ্যমে, রাষ্ট্রীয় সরকারি আদেশের মাধ্যমে, প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে, কিংবা বিধি জারির মাধ্যমে, যেভাবেই যেখানে যেটার প্রয়োজন পড়বে সেইগুলো তারা করে দিবে, এবং টোটাল ফ্রেমওয়ার্কটা জাতির সামনে তুলে ধরবে, যাতে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবে তাদের উপর একটা চাপ প্রয়োগ হবে যে এই ব্যাপারে একটা জাতীয় কনসেনসাস ছিল, সেটা আপনারা বাস্তবায়ন করেন, এবং পলিটিক্যাল পার্টিগুলোর উপরে একটা দায়িত্ব আসবে যে এই বিষয়গুলো
আপনারা আপনাদের ম্যানিফেস্টোতে নিয়ে আসেন, যাতে পরবর্তীতে আপনারা নির্বাচিত হলে, ক্ষমতায় গেলে আপনারা এগুলো বাস্তবায়ন করেন। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সংস্কারও করা সম্ভব, পাশাপাশি দ্রুততম সময়ে নির্বাচনও করা সম্ভব। জনাব জাহেদ চৌধুরী এবং নাজমুজ্জামান ভূঁইয়া, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ার আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি।